এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা ডব্লিউবিএসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সেকেন্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সেই কোশ্চেনের ম্যাথ পোর্শনের সলিউশন এবং অ্যানালিসিসগুলো আমরা করব। ওকে, তো আমাদের পুরো সেটটাতে 20টা কোশ্চেনের মধ্যে দেখো কোন টপিকগুলো থেকে কোশ্চেন এসছে। তো রেশিও থেকে আমাদের মাত্র একটা কোশ্চেন ছিল, তাও ইনভার্স প্রপোর্শনের উপর, মানে দেখে নেবে সেটা কীভাবে ইনভার্স বলতে আমি কোনটা বোঝাচ্ছি। পার্সেন্টেজ থেকে আমাদের 3টা কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস থেকে 2টো, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টো, সিম্পল ইন্টারেস্ট থেকে 1টি, এভারেজ থেকে 1টি, মেনসুরেশন থেকে অর্থাৎ পরিমিতি থেকে 1টি, এলসিএম এসসিএফ থেকে 1টি, সিম্পলিফিকেশন থেকে 3টি, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 3টি এবং টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টি। তোমরা যদি শিফট 1-এর ভিডিওটি না দেখে থাকো সেটা দেখে নিও, 4 তারিখের আর কি, 4 ফেব্রুয়ারি 2025-এর। অলমোস্ট তোমরা যদি দেখো তাহলে অলমোস্ট কিন্তু একই প্যাটার্নের কোশ্চেন এসেছিলো। ইভেন কিছু কিছু কোশ্চেন তো জাস্ট ডাটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, আর দেখো, আর এই পিডিএফের মানে সলিউশন পিডিএফটা পেতে, সলভ পিডিএফ যেটা আমি করব ক্লাস শেষ করার পরে, সেই পিডিএফটা পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে আমি শেয়ার করে দেবো। ওকে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো দেখো প্রথম অঙ্কটিতে কী বলেছে। তো ওখানেও আমাদের প্রথম শিফটটা মানে শিফট 1-এও কিন্তু সেম একটা কোশ্চেন ছিল। ওকে, জাস্ট ডাটা চেঞ্জ ছিল। তো বলেছে পেট্রোলের দাম কত বেড়েছে, 60% বৃদ্ধি পেয়েছে। তো আমরা বলেছিলাম যে প্রাইসের সঙ্গে প্রাইস মানে এখানে 60% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিস 160 টাকা হয়ে গেছে দাম। তো কনজামশান অর্থাৎ ভোগ কি হয়, দাম বাড়লে ভোগ কম, মানুষ কম করে অর্থাৎ কেনে কম, যদি আমি বাজেট সেম রাখি। তো এখানে কি বলেছে, তাহলে আমরা কি হবে, ব্যস্ত অনুপাত হয়ে যাবে, তাই না? কিন্তু দেখো সে কিন্তু একদম কনজামশান পুরোপুরি কমিয়ে দেয়নি। কি করেছে, শুধুমাত্র ব্যয় কত পার্সেন্ট ইনক্রিজ করতে চেয়েছে, 12%। তো তোমরা কি করবে, এখানে 12 যোগ করে দেবে, তাই না? এখানে 12 যোগ করে দেবে। ওকে, তো আলটিমেট আমরা দেখতে পাচ্ছি কি কনজামশানে কীরকম চেঞ্জ দেখতে পাচ্ছি, যে আগে ছিল 160, মানে কনজামশান বলতে কেজি বলছি, যদি আমি কেজিতে বলি তাহলে আগে যদি 160 কেজি জিনিস কিনতো, তাহলে এখন কত কিনছে, 112 কেজি, তাই না? তার মানে কত ইউনিট কমিয়ে দিল সে খরচ, 48 ইউনিট কমিয়ে দিল। তার মানে 160-এ সে কমিয়ে দিল 48 ইউনিট। তো 100-তে কত কমাবে, তাই না? তো আমরা কেটে দিচ্ছি। তার মানে আলটিমেট কি হয়েছে, 13%, কত শতাংশ কমানো উচিত, তার খরচ 13% কমানো উচিত, তবেই কিন্তু সে তার ব্যয়ে 12% বৃদ্ধি দেখতে পারবে। ওকে, তো একই ধরনের অঙ্ক। তো দেখো, তোমাদের এসএসসি জিডির জন্য আমি বলবো বেশ পিওয়াইকিউ যে কোশ্চেনগুলো সব সাবজেক্টেরই, এগুলো কিন্তু ভালো করে সলভ করে যেও, কারণ এখান থেকে বেশ রিপিটেশন আমরা দেখতেই পারি প্রতি বছর। পরের কোশ্চেনটাতে দেখো বলেছে 1617 টাকা আছে নিতিনের কাছে। নিতিন বলে একজন ব্যক্তি ছিল, তার ছেলে প্রবীণ এবং ঋষি, প্রবীণ আর ঋষির কাছে কি করে ভাগ করে দিলেন। মনে করো যে প্রবীণকে P1 দিলেন আর ঋষিকে P2 টাকা দিয়ে দিলেন, আর তাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বললেন। আচ্ছা, তো সুদের হার কত থাকবে, 10% করে চক্রবৃদ্ধি সুদ থাকবে। ওকে, আর দেখা গেল যে প্রবীণ এবং ঋষি যথাক্রমে 17 আর 18 বছর পর একই পরিমাণ টাকা পাচ্ছে, মানে প্রবীণের টাকাটা 17 বছর থাকবে ব্যাংকে, আর ঋষির টাকাটা 18 বছর থাকবে, আর শেষে গিয়ে যে আমাদের অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো প্রবীণের টাকা আমরা যদি চক্রবৃদ্ধিতে বাড়াই তাহলে কি হবে, আমি দেখতে পাচ্ছি সেম একটা অঙ্ক আগের শিফটে ছিল। ওকে, তো আমার 10% সুদের হার, আর কত বছর, 17 বছর, আর এদিকে কী হয়ে যাচ্ছে, তো একই হবে। তো আমরা এর অ্যামাউন্টটা কি আমি একই করে দিচ্ছি। তো P2 1+1/10, সুদের হার একই, সময় কত, 18 বছর। ওকে, এবার আমরা কি করতে পারি, যে 17টা এখানে পাওয়ার 17 আছে, এখানে ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার থাকছে কত, 1 পড়ে থাকছে। তো আলটিমেট কি পড়ে থাকলো, এদিকে P1 আর এদিকে পড়ে থাকছে P2, আর পড়ে থাকছে 11/10। ওকে, কারণ
বুঝতে পারলে? তো P1:P2 কত হয়ে গেল আমাদের 11:10। তার মানে কি হচ্ছে যে টোটাল 21 ইউনিট টাকার মধ্যে, মানে 10 আর 11 মিলে 21 ইউনিট টাকার মধ্যে প্রবীণকে কত টাকা দিয়েছিলেন তিনি? প্রবীণকে টাকা দিয়েছিলেন 21 ইউনিটে 11 টাকা দিয়ে, মানে 21 ইউনিটের মধ্যে 11 ইউনিট দিয়েছিলেন। তো টোটাল টাকা ছিল 1617 টাকা, তাই না? তো সেখানে তিনি কত টাকা দেবেন, তাই না? তো আমরা কাটি, কত দিয়ে কাটবো দেখো, ছোটো করে যদি 7 দিয়ে কাটি 14, হ্যাঁ ছোটো করে কাটছি, 3 × 7 = 21 করে দিলাম, তাহলে 7 × 2 = 14, 14 2 থেকে 3 × 7 = 21, 231, আর 3 2 5, আর 6 আবার কাটবে, মানে পুরো 21 দিয়েই কাটা যেত একবারে। বা তোমরা এখানে কি করতে, ইউনিট ডিজিটের কনসেপ্ট ইউজ করতে পারতে, হ্যাঁ পারতে, দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 3 × 7 = 21, 3 × 7 = 21, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 11 × 77, দ্যাট ইজ ইকুয়াল টু 847। হ্যাঁ, তো আমরা এখানে কি শর্টকাট কীভাবে ইউজ করতাম, গুণটাতে ইউজ করতে পারতাম এখানে, যে 11 × 1617 তাকে 21 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমার উপরে ইউনিট ডিজিটে থাকছে 7 আর নিচে 1, তো 1 দিয়ে 7কে আমি যদি ভাগ করি, আলটিমেট আমার এককের স্থানে 7 থাকবে। তো দেখো আমাদের এককের স্থানে কিন্তু দুটো 7 আছে, তো সেই জন্য ইউনিট ডিজিটটা কাজ করবে না, ডিজিটাল সাম কাজ করতে পারে। ওকে, তো যাচ্ছি না সেগুলোতে, আমরা ক্যালকুলেশনের উপর আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি ক্লিয়ার করে দেবো যে কী ধরনের অ্যাপ্রোচগুলো ক্যালকুলেশনের জন্য তোমরা ইউজ করতে পারো। ওকে, তো এখানে আপনার ইউনিট ডিজিট কাজ করবে না, তো ডিরেক্টলি তেমন বড় গুণও না। ওকে, চলো। হ্যাঁ, পরের অঙ্কে কী বলেছে, এটা আমাদের পরিমিতি থেকে। পরিমিতিতে আমাদের শিফট 1-এর অঙ্কটাতে কী ছিল, একটা অনুপাত বেসড অঙ্ক ছিল। এখানে কিন্তু আমাদের একটা গোলকের অঙ্ক আছে, এটাতে মনে হয় শঙ্কুর অঙ্ক ছিল শিফট 1-এ। তো একজন দোকানদার 7 সেমি ব্যাসার্ধের, মানে কত সেমি ব্যাসার্ধের, 7 সেমি ব্যাসার্ধের একটি লাড্ডু আছে, বড় লাড্ডু আছে, সেটা আর লাড্ডু আছে। তো একই উপকরণ দিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি লাড্ডু তৈরি করা যাবে, মানে ছোট অর্থাৎ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি লাড্ডু আমি তৈরি করতে পারবো, তাই না? সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের বড় যে লাড্ডু বা গোলক আমি বলছি, সেই গোলকের ব্যাসার্ধ ছিল 7 এবং ছোট গোলকের ব্যাসার্ধ ছিল r। তার মানে আমি যদি বড় গোলকের আয়তন বের করি, তাহলে 4/3 πr³ হবে। ঠিক আছে, প্রথমে এমনি করে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে শর্টকাট বলছি কীভাবে তোমরা শর্টকাট অ্যাপ্রোচটা এখানে রাখতে পারো। আর আমি জানি না ঠিক কত সংখ্যক লাড্ডু হবে, তো আমি মনে করছি যে x সংখ্যক ছোট লাড্ডু হবে, তো 4/3 π ছোট r³ করে দেবো। বুঝতে পারলে? তার মানে আলটিমেট আমি কি দেখছি, 4/3 কেটে যাচ্ছে, আর x = কী হয়ে গেল, r³ বাই স্মল r³। তো তোমাদের কাজই হবে এটা, যে তোমরা যখন এই ধরনের অঙ্ক দেখবে, তোমরা কি করবে, বড় ব্যাসার্ধকে ছোট ব্যাসার্ধ দিয়ে ভাগ করে দেবে এবং তার কিউব করে দেবে। ঠিক আছে, এটাই একটা বেসিক। কারণ দেখো প্রত্যেকটা লাড্ডু থেকে, মানে আমি কি করছি এখানে, বড় ব্যাসার্ধ থেকে কত করে বের করেছি, মানে আমি আধা করে দিয়েছি, তাই না? আধা করে দিয়েছি। তো দেখো এখানে তাহলে 2 হয়ে যাচ্ছে, তো 2-এর কিউব আসবে, কারণ ব্যাসার্ধ আমাদের আধা হয়ে গেছে, তো ব্যাসার্ধের কিউব তো আমাদের আয়তন দেয়, তাই না? ওকে, তো এখানে আমি কি করব, তাহলে 8টি আমাদের কি হয়ে যাবে, আমি ছোট লাড্ডু পাবো। ওকে, বড় লাড্ডুটা ভেঙে কটা লাড্ডু পাবো, 8টি। ওকে, 8টি, একটি বড় লাড্ডুকে ভেঙে আমি কটি লাড্ডু পাবো, 8টি। ওকে, তো অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? একদম ইজি করে বুঝিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা থাকবে না। যারা হয়তো গোলকের আয়তনের সূত্র জানা নেই, তারা এখানে নোট করে নিতে পারো। গোলকের আমি কনসেপ্টে একটু সূত্রগুলো তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি, যেহেতু আমরা সলিউশনের পাশাপাশি অ্যানালাইসিসগুলো করব। আচ্ছা, গোলকের কী সূত্র আমাদের মনে রাখতে লাগবে, যে বক্রতলের ক্ষেত্রফল, আমি লিখছি টোটাল সারফেস, হ্যাঁ, পৃষ্ঠের বক্রতল। গোলক বলছি, গোলক মানে অর্ধগোলক না, একদম পুরো গোলক, মানে মনে করো যে একটা তরমুজ বা লোহার বল। তো টোটাল সারফেস মানে সমগ্রতল, এই যে বাইরের যে পৃষ্ঠটা দেখছো সবুজ কালারের, তো একটা নিরেট গোলক আর কি। তো বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π r², আর মানে ব্যাসার্ধ। ওকে, আর আয়তন কত হবে, ভলিউম হবে 4/3 π r²।
কিউব। ওকে, আর যদি আমি অর্ধগোলক নিই, অর্ধগোলক মানে এরকম বাটির মতো, তো আমি কোন বাটি নিচ্ছি, এটা মনে করো যে নিরেট বাটি। নিরেট বাটি অর্থাৎ একটা লোহার বলকে যদি তুমি অর্ধেক করে কেটে দাও, সেক্ষেত্রে টোটাল সারফেস কী হয়, সেক্ষেত্রে টোটাল সারফেস হয়ে যায় 3πr², আর আয়তন কত হয়ে যায়, ভলিউম হয়ে যায় 2/3πr³। ওকে, জাস্ট এতটুকু মনে রাখো, পরবর্তীতে অঙ্কতে আমরা ক্লিয়ার করে দেবো। ওকে, নেক্সট। তো এখানে বলেছে লসাগু। এর আগের পরে আমাদের শিফটেও ঠিক একটি লসাগুর অঙ্ক ছিল, সেখানে আমরা ইউনিট ডিজিট দিয়েই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলেছিলাম। এখানে ইউনিট ডিজিট তোমাদের জন্য একটু কঠিন হবে। তো তোমরা লসাগু কীভাবে বের করবে, দেখো লসাগু তোমরা উৎপাদকের বিশ্লেষণ মেথড দিয়ে তো তোমরা করতেই পারো, যেটা নর্মালি ছোটো ক্লাসগুলোতেও তোমরা করেছিলে এইভাবে। তো আমি একটু অন্যভাবে করছি। দেখো যে তোমরা কী করবে, 672 দিয়ে 756কে ভাগ করবে। মানে আগের ক্লাস যদি করে থাকো তাহলে আমি বলেছিলাম যে তোমরা দুটো সংখ্যা লিখে নাও, দুটো বা যটা সংখ্যাই থাকো, তারপরে কী করো যে বড় সংখ্যাটাকে উপরে লিখে দাও। তো 7056 দিয়ে 7056কে ভাগ যাচ্ছে, কিন্তু 672 দিয়ে যদি ভাগ যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 7056ই হবে, কিন্তু ভাগ যাচ্ছে কিনা পুরোপুরি সেটা আমরা শুধু দেখে নেব একবার। ওকে, তো আমরা কত দিয়ে কাটবো, মনে করো আমরা তো 12 দিয়ে কাটাকাটি যাবেই। তো এখানে দেখো কাটলে কত হচ্ছে, 5×12 60 বা 6×12 72। আবার এখানে আমরা করব 5×12 60, আর পড়ে থাকছে কত, 10 পড়ে থাকছে, তাই না। আর 9×12 100, 8×12 84, তো 60 184, আচ্ছা 1, তো আমাদের 21 পড়ে থাকছে, আর আলটিমেট থাকলো 200, শেষে 216 না, কোথাও বলে এলো 8×12, আচ্ছা সরি 8×12 96, তাই না। তো আমাদের কথা ছিল 105, 8×12 96 করে দেবো, তো 9, তো আমাদের ডিফারেন্স থাকছে কত, 9। আর আবার এখানে হলো 5×12 60, তারপর 9×12 8×12 96 করে দিলাম, আবার পড়ে থাকছে 9 আর 96, তো 8×12 96 হচ্ছে। ওকে, তারপরে এটাকে কত দিয়ে যাবে, দেখো ছোট করে যদি কাটি, 4 দিয়ে যাচ্ছে কি না, 4 দিয়ে যাবে, 4×14 56 হয়ে গেল, 4 1 4, 1 18 থাকছে, 4 4 16, 4 7 28, আরও যাচ্ছে কত দিয়ে, 7 দিয়ে 7 2 14, আর 7 1 7, তো আর কিন্তু যাচ্ছে না। আলটিমেট আমার কত পড়ে থাকছে, 21/2, তার মানে হরে 2 থাকছে। তো তোমাদের অ্যান্সার কী হবে, যদি আমি উপরে আর একটা 2 থাকতো তবেই তো আমার পুরোপুরি ভাগ যেত। ওকে, তার মানে আমার কি হবে, লসাগু কত হয়ে যাবে, 7056 × 2। ওকে, তো এটাকে আমি যদি মাস্টার করতে পারো, আমি মনে করি যে অনেকটা তাড়াতাড়ি তোমরা করতে পারবে। ওকে, তো আমাদের লসাগু কত হয়ে যাবে, 14112। তো এইভাবেও তোমরা করতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে যদি মাস্টার করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেশ সময় বাঁচবে। ওকে, তো চলো গ্রেট, নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন একদম সিম্পলিফিকেশন থেকে এসছে। আমাদের মোট তিনটে সিম্পলিফিকেশনের অঙ্ক থাকবে পুরো ক্লাসটাতে, মানে এই শিফটে এসেছিলো। তো আমরা আবার বলছি যে সিম্পলিফিকেশনের এটা আমরা কি দিয়ে করব, বডমাস রুল দিয়ে করব, তাই না। প্রথমে আমাদের ভাগের কাজ হবে, তো এখানে ভাগ করলে 2 চলে আসবে, সামনে যোগ থাকলো 16, আর এখানে গুণের কাজ মানে 6 থাকবে। তো আলটিমেট 16 থেকে আমার 4 বিয়োগ করতে লাগবে, দ্যাট ইজ ইকুয়াল টু 12। তো একদম ইজি কোশ্চেন এসেছিলো। ওকে, তো যারা জিডির প্রিপারেশন নিচ্ছ এই ধরনের পিওয়াইকিউগুলো দেখে নিও, পুরো পিওয়াইকিউ সিরিজটা আমি কন্টিনিউ দিতে থাকবো তোমাদের পরীক্ষা অবধি। তো অনেকটা কিন্তু তোমাদের এই যে ডাউট সেগুলো কিন্তু কভার হয়ে যাবে, আর অনেক কিছু শিখতেও পাবে। বলছে দুটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা এবং 110 কিলোমিটার ঘন্টার দিকে বিপরীত দিকে ছুটছে, দ্যাট ইজ মানে 60 kmph একটা স্পিড ছিল, আরেকটা ট্রেনের কত ছিল, আরেকটা ছিল 110, আর বিপরীত দিক কত, মানে পরস্পরের দিকে আসছে, তাই না। পরস্পরের দিকে আসছে কি, এটি ট্রেনের দৈর্ঘ্য এত, একে অপরকে অতিক্রম করতে, হ্যাঁ বিপরীত দিকে ছুটছে, মানে এটাই। বিপরীত দিকে আর একটা হতে পারে যে এইভাবে যাবে, কিন্তু তাতে তো অতিক্রম করবে না, তো পরস্পরের দিকে আসছে বলবো আমরা, যেহেতু অতিক্রম করার কথা বলেছে। তো 110 কিলোমিটার/আওয়ার, তো অতিক্রম করতে কত সময় লাগলো, 21 সেকেন্ড। তো আমি কি বলেছি, যখন আমাদের এইরকম একটা ট্রেন আর একটা ট্রেনের দিকে আসে তখন আমাদের কি হয়ে যায়, স্পিড, রিলেটিভ স্পিড বলবো, রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো কত হয়ে যাবে, 170 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে, তাই না। আর ক্রস যখন করবে একটা ট্রেন আর একটা ট্রেনকে,
একটি ট্রেনের দৈর্ঘ্য 360, ওকে, অন্য ট্রেনের দৈর্ঘ্য চেয়েছি। তো যখন ক্রস করবে তখন কি হবে, একে অপরের ডিস্টেন্সকে ক্রস করবে, তাই না? তো আমরা সময় কত লাগবে একে অপরকে ক্রস করতে, টাইম বলে দিয়েছে আমাদের 21 সেকেন্ড, 21 সেকেন্ড, ওকে, 21 সেকেন্ড। তো আমি দেখব যে 170 স্পিডে 21 সেকেন্ডে ট্রেনটি কত দূর যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের কি হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য হবে। কারণ একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করবে মানে টোটাল ডিস্টেন্স কত ক্রস করবে, ট্রেন 1 প্লাস ট্রেন 2 এর দৈর্ঘ্যের সমান দূরত্ব ক্রস করবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 170, তাকে আমি যেহেতু সেকেন্ড আছে তো কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করে নিলাম, আর আমার তারপরে আমি কত সময় দিয়ে গুণ করলাম, কারণ ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, তাই না? তো এটা গুণ করার পরে তো একটু জটিল ডাটা দেখা যাচ্ছে মনে হচ্ছে আমাদের, কারণ দশমিক আসবে, হ্যাঁ। তো অ্যাপ্রক্সিমেশন আছে এখানে মেবি, ওকে। তো দেখো করি, 3 6 18, 3 7 21, 6 দিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, 3 দিয়ে তাহলে আমাদের হচ্ছে 8 2 16, আচ্ছা 85 হবে, তারপরে আর তো যাচ্ছে না, তাই না? তার মানে আমাদের কত হচ্ছে এখানে, আমরা দেখব যে 85 গুণন 35, তাই না? তো যেহেতু অ্যাপ্রক্সিমেশনের ডাটা থাকবে তো আমরা ইউনিট ডিজিট মেথডও কাজে লাগাতে পারবো না, না ডিজিটাল সাম কাজে লাগাতে পারবো, তো আমাদেরকে আলটিমেট গুণই করতে হবে, ওকে। তো আমরা কিভাবে গুণ করব, যে শর্টকাট নিয়মটা কি, যে তোমরা প্রথমে এইভাবে গুণ করবে, 5 5 25, হাতে থাকলো 2, তারপরে কোনাকুনি গুণ করবে, 5 8 40 আর 3 5 15, 40 আর 15 হচ্ছে 55, আর হাতে 2 ছিল তো 57 হয়ে গেল, হাতে থাকলো 5, আর 3 8 24 আর 5 হয়ে যাচ্ছে 29, তাই না? 3 8 24 আর 5 হয়ে যাচ্ছে 29, আর এই 2975কে আমাদের ভাগ করতে লাগবে 3 দিয়ে। তো আমাদের কত আসছে দেখো, 3 লং 27 করে দেব, 27 থাকছে আবার 2, আবার 3 লং 27, কেটে নিলাম 5, 3 1 3, আবার থাকছে কত 2, তো আমি এখন দশমিক দিয়ে 0 নিয়ে নেব, 3 6 18 করে দেবো, তো 9 পয়েন্ট। তো আলটিমেট আমাদের অ্যান্সার কত আসবে, দুটো যে দূরত্বটা সেটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, ওকে। ডিস্টেন্স আমি বললাম যে যখন একে অপরকে ক্রস করে সেক্ষেত্রে কী হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল ক্রস করবে। তো একটা ট্রেনের আমার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 360 দেওয়া আছে, আর একটা ট্রেনের মিলেই তো 991.66 হবে, তাই না? তো অপর ট্রেনটি কত হবে, তো টোটাল থেকে আমি বিয়োগ করে দেবো, তাই না? খুব ইজিলি এবং খুব ধীরে ধীরে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে নোট ডাউন করছো, ওকে। তো দেখো শুধুমাত্র ভিডিও দেখে তোমরা বাস দেখেই গেলে সেক্ষেত্রে মনে হয় না খুব বেশি তোমাদের বেনিফিট হবে যদি না তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে নোট ডাউন করো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ, ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে দেখো, তো এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসছে, কেমন যে একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 জনের খাবার ছিল, 15 দিন পরে 25 জন লোক দুর্গ ত্যাগ করে গেল, এখন অবশিষ্ট খাবার কতদিন স্থায়ী হবে, ওকে। তো আমরা কি করব, যে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টটা আছে MDT/W, সেই কনসেপ্টটা দিয়ে আমরা করব, ওকে। কেমন, তো খুবই বেসিকভাবে যাচ্ছি, যে আমাদের MDT মানে 150 জন লোকের 85 দিনের খাবার ছিল, ওকে, খাবারের ব্যবস্থা ছিল। তো এই লোকগুলো কতদিন খেলো, 150 জন লোক 15 দিন খাবার খেলো, ঠিক আছে। তো 15 দিনে কতটুকু খাবার খেলো আমরা সেটা দেখে নেব। তো এখানে 15 দিনে কতটুকু খাবার খেলো, মানে আমরা যদি 1 ইউনিট খাবার ধরি, তো আমাদের এখানে টোটাল কত দিনের খাবার খেলো আমরা সেটা বের করতে পারবো, বা এখান দিয়ে এটা দিয়ে ভাগ করে দিলেও সেক্ষেত্রে হয়ে যাবে, মানে সোজা কথায় 15 আর 85কে 15 দিয়ে 85কে ভাগ করে দেবো, তাই না? তো কথা হচ্ছে 15 দিয়ে 85 পুরোপুরি তো যাচ্ছে না, যে 85 ভাগের মধ্যে 15 ভাগ আমাদের চলে গিয়েছে, এইভাবে বলবো আর কি। 15 দিয়ে 85 না, 85/15/85, মানে 85 ভাগের মধ্যে 15 ভাগ, মানে 85 দিনের খাবারের মধ্যে 15 দিনের খাবার খেয়ে ফেলেছে। তো ডিরেক্টলি আমরা এইভাবেও করতে পারি, ওকে না? তো এখানে 3 5 15 আর 5 17 85 না, ওকে। তো আমার 17 ভাগের মধ্যে 3 ভাগ খাবার আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে,
তার মানে আমার কাছে কত ইউনিট পড়ে আছে, টোটাল যদি 17 ইউনিট খাবার হয়, 3 ইউনিট খাওয়া হয়ে গিয়েছে, তো আমার কাছে কত ইউনিট পড়ে আছে, 14 ইউনিট পড়ে আছে। ওকে ওকে, এবার দেখো যে তাহলে আমি বলছি যে পরের স্টেপে আমরা কীভাবে করবো, যে 150 জন লোক 85 দিনে আমাদের মনে করো যে 17 ভাগ খাবার খেতে পারে। ওকে, তাহলে আমি বলছি যে এখানে আমাদের কত ইউনিট হয়ে গিয়েছিলো, 15 দিনে আমাদের 3 ইউনিট খাবার খাওয়া হয়ে গিয়েছিল, তো 14 ইউনিট পড়ে আছে, তো 14 ইউনিট খাবার, বাকি খাবার আমাদের 14 ইউনিট, যে 25 জন লোক দুর্গ ত্যাগ করে গিয়েছে, তার মানে আমার কাছে এখন আছে 125 দিন। তো এই খাবারটা কত দিন চলবে, তাই না? তো বুঝতে পারলে, তো এইভাবে সাজিয়ে নিলাম। কথার অর্থ ম্যান পাওয়ার, মানে কতজন লোক, দিন, টাইম এবং ওয়ার্ক মানে এখানে আমাদের খাবারটা থাকবে, তাই না? তো সোজাভাবে সাজালে কী হচ্ছে, যে 150 জন লোকের 150 জন লোক 85 দিনের খাবার, মানে কত ইউনিট খাবার, টোটাল 17 ইউনিট খাবার খেতে পারে। তাহলে 125 জন লোক চলে গিয়েছে, তো 150 থেকে 25 বাদ দিলে আমাদের থাকছে 125 জন খাবার, যে বাকি খাবারটুকু মানে 14 ইউনিট খাবার, সেটা কত দিনে খাবে, তাই না? তো হয়ে গেল এইভাবে। তো এটা তো আমি কি অপশন রাখিনি, আরে কোশ্চেনটা তো অপশনই রাখা হয়নি। ওকে, তো হোক, কাটাকাটি করো, 5 25 125, আর এখানে কাটলে 6 25 150। ওকে, তারপরে আমি এখানে কাটছি 5 17 85, 17 দিয়ে 17 কেটে যাচ্ছে, তার মানে ডে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 14 × 6, তো মানে আমাদের 14 × 6 মানে হচ্ছে 84 দিন, 84 দিন চলবে। ওকে, তার মানে বাকি খাবারটুকু এই 125 জনের কত দিন চলবে, 84 দিন চলবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 84। ওকে, গ্রেট। চলো, কোনো অসুবিধা, একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, যে তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, কোনো ডাউট থাকার কথা না। ওকে, তো যদি ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব আবার সলভ করে দিতে, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা সেখানেও আমাকে ডাউট মানে সেন্ড করতে পারো, আমি সলভ করে দেবো তোমাদেরকে। ওকে, তো এই কোশ্চেনটাতে দেখো কি বলেছে, একজন গ্রাহক একটি নির্দিষ্ট জিনিস কেনার জন্য 40% ছাড় অথবা পরপর, মানে দুটো স্কিম, তুমি 40% ছাড় নিতে পারো, অথবা পরপর দুটো ছাড় নিতে পারো। কিসের? 25% আর 15%-এর দুটো ছাড় পরপর। তো শিফট 1-এও সেম একটি অঙ্ক ছিল। ওকে, যে অনেকগুলো স্কিম দেওয়া ছিল ছাড়ের, যে কোন স্কিমটা বেশি তোমাকে ডিসকাউন্ট দেবে সেটা বের করতে বলেছে। তো পরপর দুটো ছাড় কথার অর্থ কি, যে প্রথমে 25% ছাড়, তারপরে আবার 15% ছাড়, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, 25 × 15/100। ওকে, তো এখানে 25 আর 15 হয়ে যাচ্ছে 40, আর এখানে কাটলে কত হচ্ছে, 15/4, দ্যাট ইজ ইকুয়াল টু, আমাদের বলবো 3 × 4 = 12, আর থাকছে 3 × 4 = 28, 3.7 মতো থাকছে, তাই না? তো আমার কত হচ্ছে এখানে, যে ডিফারেন্স বের করতে বলেছে, তাই না? ডিফারেন্স বলতে দেখো, এখানে আমার বলেছে যে উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কী হবে, তাই না? উভয় ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে, আমার প্রথমে ডিসকাউন্টটা কত ছিল, 40% ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, আগে আমি এটা করি, তারপরে দেখো। তো 40 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমার 37, আর 37 থেকে 0.7 যদি বাদ দিই, 40 থেকে 37 মানে 36.3%, বুঝতে পারলে? তো আমার এই ডিসকাউন্টটা হয়ে গেল। এবার দেখো শেষে কী বলেছে, যে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত। তো আমার ছিল প্রথম ছাড়টা 40%-এর, আর পরের ছাড়টা ছিল কত, 36%-এর, তাই না? দুটোইতে ছাড় ছিল, তাই না? তো এটার পার্থক্য কত আমাদের বলেছে, তাই না? তো পার্থক্য কত হবে, আশা করি গেস করতেই পারছো, যে জিনিসটা বিয়োগ করেছিলাম সেটাই হবে, তাই না? 3.7, বুঝতে পারছিলে? যে এখানেই কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা, এই যে পোর্শনটা, মানে আমি ডিরেক্ট এটার অ্যান্সার কীভাবে বলতে পারতাম, যে 25 × 15, কারণ সামনের পোর্শনটুকু আমাকে 40% দিচ্ছেই, আর এই পোর্শনটুকু কতটুকু দিচ্ছে, 40%, আর এই যে এক্সট্রা এই শেষের লেজুরটুকু, যেটাকে XY/100 বলছি, সেটাই কিন্তু আমার পার্থক্য, তাই না? তো আমি ডিরেক্টলি অ্যান্সার এইভাবে বলতে পারতাম, যে 25 × 15/100 করে ডিরেক্ট অ্যান্সার করতে পারতাম, মানে 15/4, দ্যাট ইজ ইকুয়াল টু 3.7-এর অ্যাপ্রক্স, বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন 2। ওকে, তো 3.7 এক্স্যাক্ট না, তারপরে থাকছে, হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। ওকে, তো বোঝাই যাচ্ছে 3.7 পেয়ে গিয়েছি, তো আমাদের অ্যান্সার ওটিই হবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন আবার সিম্পলিফিকেশন এসছে, শুধুমাত্র আমাদের প্লাস মাইনাসের যে কনসেপ্টগুলো ব্র্যাকেটে উঠিয়ে দিলে। তো এখানে দেখো, প্রথমে আমি বলছো -9, আর আমি যদি এখানে
উঠিয়ে দেই তাহলে কি হচ্ছে +60 আর ভাগ -12 থাকছে, তাই না? -12 রেখে দেবো, হ্যাঁ -12 রেখে দিতে পারি আমরা, থাক কোনো অসুবিধা নেই, -12 রেখে দিচ্ছি। আর প্লাস হচ্ছে আমাদের একবারই করে দিচ্ছি, তাই না? দেখো প্রথমে -9 থাকছেই, মাইনাস এখানে থাকছে, তো -60 আর আমরা ভাগ করবো এখানে, -60কে 12 দিয়ে যদি -12 দিয়ে ভাগ করি তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আমার 5 পড়ে থাকছে আর এই মাইনাসটা এখানেই থেকে গেল, তাই না? আর এখানে প্লাস হচ্ছে কত, প্লাসের জন্য এখানে মাইনাস চিহ্ন চলে আসবে, ব্র্যাকেট উঠিয়ে দিলে আর 27 চলে আসবে। হ্যাঁ, তো আমাদের আলটিমেট অ্যান্সার কত হচ্ছে যে 14 -14 এখানে আর -27, দ্যাট ইজ ইকুয়াল টু 41। ওকে, কত -41। ক্লিয়ার? তো তেমন কোনো টাফ ব্যাপার ছিল না আশা করি, তো সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, সেম শিফট 1-এর মতোই একটি কোশ্চেন এখানে আছে। তো একজন প্রার্থী, শিফট 1-এ ছিল কি মানে আমি ভুল করছি, তো দেখো এখানে বলেছে যে পাস ফেলের অঙ্ক। হ্যাঁ, কি বলেছে যে একজন প্রার্থী 25% নম্বর পেয়ে 68 নম্বরের জন্য ফেল করলো। তো আমি মনে করো যে একটা ফেলের গন্ডি এঁকে দিলাম, যে এই লাইনটা ফেলের গন্ডি। কিসের গন্ডি? ফেলের গন্ডি, মানে ফেল না, মানে একটা লাইন ইন বিটুইন, মানে পাস আর ফেলের মধ্যে, এই দিকটা পাস আর এই দিকটা ফেল। ওকে, তো এটা হচ্ছে পাস মার্ক, পাস মার্ক বলে দিলাম, এটা হচ্ছে পাস মার্ক। ওকে ওকে, তো একজন প্রার্থী 25% নাম্বার পেয়ে 68 নম্বরের জন্য ফেল করে গেল। যে একজন ব্যক্তি নাম্বার পেয়েছিল 25%, আর কত পার্সেন্ট পাস মার্ক থেকে কত নম্বর 68 নম্বর পেয়ে 25% নাম্বার পেয়ে 68 নম্বর পেয়ে ফেল করে, ভাষাটা গড়বড় মনে হচ্ছে। আর 50% নম্বর পেয়েছিলেন তিনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে 68 নম্বরের জন্য হবে। হ্যাঁ না, জন্য হবে, মানে 68 পাস মার্কের থেকে 68 নম্বর কম পেয়েছে। ওকে, আরেকজন কত হবে পেয়েছে, দেখো আরেকজন পেয়েছে 50% নাম্বার। ওকে, 50% নাম্বার পেয়েছে, আর সে কত পেয়েছে? সে পেয়েছে পাস মার্কের থেকে 42 বেশি। তো আমি বললাম যে এখানে এই যে স্টুডেন্ট ফেইল স্টুডেন্ট আর পাস করা যে স্টুডেন্টটা, তার পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত? তাদের প্রাপ্ত নাম্বার যেটা, মানে শতাংশে যে নাম্বারটা, তাদের ডিফারেন্স হচ্ছে 25%-এর ডিফারেন্স, তাই না? আর যদি তোমার নাম্বারের ডিফারেন্স দেখো তাহলে কত হচ্ছে এখানে 110, তাই না? কারণ -68 থেকে আমি +42-এ যাচ্ছি, তার মানে আমাদের যোগ করতে হচ্ছে, তো 110, তো 25% মানে আমার কত হয়ে গেল 110। ওকে, তো 100% মানে আমাদের কত হয়ে যাবে? অবশ্যই এর 4 গুণ হয়ে যাবে, তাই না? তো 440 হবে আমাদের ফুল মার্কস। ওকে ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 3। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। বলেছে রাচিন 60 কিলোমিটার ঘন্টা বেগে 2 ঘন্টা চললো, আর 80 কিলোমিটার রাস্তা, একটু এখানে টাইপিং এরর হয়েছিল, 80 কিলোমিটার পথ 40 কিলোমিটার বেগে চললো, তো অতিক্রম করলো আর কি। তো রাচিনের গড় গতিবেগ কত? তো গড় গতিবেগের এভারেজ স্পিডের যে কনসেপ্টটা আমি কি বলেছিলাম, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমটা তোমাদের জানতে লাগবে, তাই না? টোটাল টাইমটা তোমাদের জানতে লাগবে। তো আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কত কভার করেছিল? দেখো প্রথমে আমাদের 60 কিলোমিটার স্পিডে 2 ঘন্টা গিয়েছে, ডিরেক্ট কিন্তু ডিস্টেন্সটা দেওয়া নেই, তাই না? তো 60 কিলোমিটার স্পিডে যদি 2 ঘন্টা যায়, তাহলে প্রথম টুকরোটুকু আমার হয়ে যাবে 120 কিলোমিটারের, আর পরের টুকরোটি কত 80 কিলোমিটার বলেই দিয়েছে। তো এখানে একটু ট্রিক করা ছিল, আর তেমনটা কোনো ব্যাপার নেই ওখানে। এবার প্রথম টুকরোটির জন্য আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল, পরের টুকরোটির জন্য কত থাকবে দেখো এখানে ট্রিক করা আছে, তো তোমাদের বের করে নিতে লাগবে সময়টা। যে 40 কিলোমিটার স্পিডে যদি 80 কিলোমিটার যেতে চাই তাহলে আমার 2 ঘন্টা লাগবে। তো আলটিমেট কী হয়ে গেল, যে এখানে 200 কিলোমিটার পথ আমার 4 ঘন্টা লাগলো, দ্যাট ইজ আমাদের 50 কিলোমিটার পার আওয়ার আমাদের কি হয়ে গেল, এভারেজ স্পিড হয়ে গেল। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 4। ক্লিয়ার? একদম ইজি। ওকে, তো এর আগের কোশ্চেনটাতে আমাদের শিফটে আর কি কেমন ছিল, যে রাউন্ড ট্রিপের যে কনসেপ্ট অথবা সমদূরত্ব যে বিভিন্ন স্পিডে যাওয়ার যে কনসেপ্টটা ছিল, সেখান থেকে আমাদের একটা অঙ্ক এসেছিল শিফট 1-এ। সেখানে এভারেজ স্পিডের কনসেপ্টটা কী ছিল একটু রিভাইজ করে দিচ্ছি। সেখানে এভারেজ স্পিডের কনসেপ্ট ছিল যে 2 × S1 × S2 / S1 + S2, মানে S1 S2 মধ্যে স্পিডগুলো আর কি।
হ্যাঁ, কোনো সমপথ গিয়ে ফিরে আসা, মানে S1 স্পিডে গেল আর S2 স্পিডে ফিরে আসলো, তাহলে তাদের গড় গতিবেগ কত হবে? বা সমান দূরত্ব S1 স্পিডে গেল আর পরের টুকরোটুকু মানে সমান টুকরো আর কি দূরত্বের S2 স্পিডে গেল, তাহলে এভারেজ স্পিড কত? এই কনসেপ্টটা ছিল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে যে রাজেশ্বর 12 দিনে এবং বিক্রম 6 দিনে এবং রোহিত 15 দিনে একটি কাজ করতে পারে। তো রাজেশ্বর, বিক্রম অ্যান্ড রোহিত, ঠিক আছে, রোহিতকে RT লিখে দিচ্ছে, হ্যাঁ, রোহিত। তো রাজেশ্বর 12 দিনে করতে পারে, বিক্রম 6 দিনে করতে পারে আর 15 দিনে করতে পারে। তো আমি একটা কাজকে ধরে নিচ্ছি, কত ইউনিট ধরে নেব আমরা? 60 ইউনিট ধরে নিলাম। ওকে, তো রাজেশের এফিসিয়েন্সি কত হচ্ছে? মানে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে লাগবে। আর বিক্রমকে কত কাজ করতে লাগবে? বিক্রমকে করতে লাগবে 10 ইউনিট করে, আর রোহিতকে করতে লাগবে 4 ইউনিট করে। সবারই এফিসিয়েন্সিটা আমরা পেয়ে গেলাম, মানে কর্মদক্ষতা পেয়ে গেলাম। ওকে, তারা সবাই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু রাজেশ্বর 2 দিন পরে চলে গেল। মানে রাজেশ্বর প্রথমজন কদিন কাজ করেছিল? শুধু 2 দিন। ওকে, আর বিক্রম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গিয়েছে। তো রোহিত শেষ অবধি করেছে। মনে করো শেষ অবধি কাজটি হতে কতদিন লেগেছে? টোটাল কাজ হয়েছে, টোটাল ওয়ার্ক হয়েছে কতদিন? টোটাল ওয়ার্কিং ডেজ হয়েছে আমাদের X ডে। ওকে, X দিন। তো রোহিত শুরু থেকে শেষ অবধি করেছে, আর শেষ হওয়ার 3 দিন কম কে করেছে? বিক্রম করেছে। দেখো এটাকে আরও অন্যভাবে করা যায়, কিন্তু আমি এইভাবে করছি, একটা ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের আর কখনোই ভুল হবে না এই অঙ্কটা। ওকে, মনে রাখবে, একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে কেন ভুল হবে না। তো কাজটি কতদিনে সম্পন্ন হয়েছিল দেখো। তো এখানে আমাদের কি হচ্ছে, রোহিতের, আমি যদি রাজেশ্বরের কাজটুকু ক্যালকুলেট করি, যে 2 দিন কাজ করেছিল এবং প্রতিদিন 5 ইউনিট করে, তাহলে আমাদের রাজেশ্বর কতটুকু কাজ করলো? 5 দুগুণ 10 ইউনিট। ওকে, আর যে বিক্রম আছে, বিক্রম কতটুকু কাজ করবে? ডেইলি 10 ইউনিট করে কাজ করতে পারে, আর কাজ করেছিল X-3 দিন। আর রোহিত কতটুকু কাজ করে? ডেইলি 4 ইউনিট করে কাজ করে, আর কাজ করেছে পুরো কাজটা, আর সবাই মিলে তো কাজটা কমপ্লিট করবে, তাই না? ওকে, ক্লিয়ার? তার মানে আমাদের এখানে কত হচ্ছে দেখো, আমি 10টাকে এদিকে নিয়ে আসলাম, আর আমি এখানে 10x-30 করে দিলাম। আচ্ছা, এখানে 10 রেখে দিচ্ছি, আগে গুণটা করে নেই। ওকে, তো 60, বুঝতে অসুবিধা হবে না তাহলে। তো আমাদের কত ইউনিট হচ্ছে এখানে? 4 আর 10-এ 14x হয়ে যাচ্ছে, আর 30 থেকে 10 বিয়োগ করলে আমাদের 20 হচ্ছে, আর 20 ওপাশে বিয়োগ করে দিলে 40 হচ্ছে। তো x = কী হচ্ছে? 40/14। তার মানে আমাদের 7 দুগুণে 14 আর 20, হ্যাঁ, তো 20/7। তো 20/7 আমাদের কোনটা অপশান হচ্ছে দেখো, এইখানে হচ্ছে যে 535 প্লাস 20 না, কোথাও ভুল হলো কি? হ্যাঁ, ভুল হয়েছে। দেখো এখানে আমরা ভুল করেছি যোগ করতে, যে এখানে -10 ছিল, -2 আমাদের 80 হয়ে যাবে, তাই না? 80 হয়ে যাবে। তো x = কত হয়ে গিয়েছিলো? 80/14। ওকে, তো আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে 40/7, তাই না? 40/7 কোথায় হচ্ছে? 535 আর 5 40/7। তো অপশন বি। ওকে, তার মানে পুরো কাজটা 5×5/7 দিনে কমপ্লিট হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। এই অঙ্কটিতে বলেছে একজন দোকানদার 520 টাকায় একটি জিনিস কিনেছে। তো কিনেছে কত টাকায়? কিনেছিল 520 টাকায়, আর 10% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে? একদম প্রফিট অ্যান্ড লসের সব থেকে ইজি অঙ্ক, মানে বলতে গেলে প্রফিট অ্যান্ড লসের প্রথম অঙ্কটা যেটা হওয়া উচিত সেই অঙ্কটাই দিয়েছে এখানে। তো কত % প্রফিটে বিক্রি করতে হবে? 10%। ওকে, তো 10% প্রফিটে বিক্রি করার অর্থ কী? যে আমার প্রফিট কত হলো? প্রফিট মানে এখানে হলো যে 520 10% করলে 52 টাকা, তাই না? তার মানে 520 টাকা তো ওর কেনা দাম ছিল, আর 52 টাকা প্রফিট করবে, তাই না? তার মানে হলো 572 টাকা, তাই না? তো হয়ে গেল। আর যদি তোমরা বাস ইজি, এটাতে আর কি করবো, সোজা অঙ্কে বিভিন্ন ট্রিক লাগিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে না? সময় নষ্ট। নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন, প্রতিটি 180 মিটার লম্বা। তো দুটি ট্রেন আছে, প্রতিটি 180 মিটার লম্বা, মনে রাখবে। সমান্তরাল ট্র্যাকে 50 কিলোমিটার এবং 70 কিলোমিটার বেগে একে অপরের দিকে এগিয়ে আসছে। তো একই অঙ্ক, এর আগের অঙ্কটার মতোই। তো এই ট্রেনটাও 50 কিলোমিটার স্পিডে, আর পরের ট্রেনটা 70
কিলোমিটার স্পিডে এগিয়ে আসছে। এখানে প্রতিটা ট্রেন কত 180 করে। এর আগের অঙ্কটা যেটা আমরা একটু আগে করলাম সেটাতে একটা ট্রেনের দৈর্ঘ্য 360 দেওয়া ছিল, স্পিড দিয়ে দেওয়া ছিল 21 সেকেন্ডে অতিক্রম করেছিল। তো এখানে বলেছে কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে, জাস্ট আগের অঙ্কটার উল্টা অঙ্ক। ওখানে সময় দিয়ে দিয়েছিল, একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল, আর একটা ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, এখানে স্পিড দিয়ে দিয়েছে আর ট্রেনের দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে, বলছে যে কতক্ষণে ক্রস করবে। তো আমি বলছিলাম যে এখানে রিলেটিভ স্পিড আমাদের কত হয়ে যাবে, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে কত আমাদের 120, তাই না, যেহেতু বিপরীত দিক থেকে আসছে। ওকে, আর আমাদের ডিস্টেন্স কতটুকু কভার করতে লাগবে, যেহেতু একে অপরকে ক্রস করছে, তো আমাদের 360 মিটার আমাকে ক্রস করতে হবে, তাই না। তো আমাদের কত সেকেন্ড সময় লাগবে বলেছে, তো সেকেন্ড যেহেতু, তাহলে আমাদের যে স্পিডটা আছে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। তো সময় ইকুয়াল টু তাহলে কী হয়ে যাবে, সময় ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তো আমাদের ডিস্টেন্স কত আছে 360 মিটার, আর স্পিড কত আছে 120 গুণন 5/18, ঠিক আছে। দ্যাট ইজ আমরা এখানে কেটে দিচ্ছি 3 দিয়ে, আর 3 দিয়ে 18, তাহলে আমি সরল করে লিখলে কী হচ্ছে 3 উপরে 18 চলে যাচ্ছে আর নিচে চলে আসছে 5। ওকে, তো এখানে পয়েন্ট তোমরা যখনই 5 থাকবে নিচে মনে রাখবে, যখনই 5 থাকে নিচে তোমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে না। তাহলে আমাদের উপরে কত হয়ে গেল দেখো, 3 8 54 মানে 108, আর নিচে থাকছে 10, তাই না। উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তার মানে আমাদের 10.8 সেকেন্ড হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। তো নিচে 5 থাকলে, হরে 5 থাকলে তোমরা গুণ করে দিতে পারো, হ্যাঁ, 5 থাকলে 2 দিয়ে, 25 থাকলে 4 দিয়ে, এভাবে গুণ করে দ্রুত করে নিতে পারো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। ওকে, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিও পেতে। ওকে, আর সলভ পিডিএফটা পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওকে, গ্রেট। চলো, একটি শ্রেণীতে 48 জন শিক্ষার্থী ছিল। কতজন? 48 জন শিক্ষার্থী ছিল। 48 জন শিক্ষার্থী ছিল, তাদের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে, তো এটা নাম্বার, এটা হচ্ছে এভারেজ। ওকে, তো 48 জনের এভারেজ হচ্ছে 22। এবার যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, শিক্ষকের বয়স যোগ করলে কতজন হয়ে যাবে? 49 জন মানে ব্যক্তি হয়ে যাবে ওখানে, আর সমগ্র দলের এভারেজ কত হয়ে যাবে? 23। তো এটাতেও ট্রিক লাগানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো নর্মালি আমরা কি করব, যদি এর টোটাল যদি বের করি 49 জনের টোটাল, তাহলে 3 লং 27 থাকছে শেষে, আর এখানে যদি টোটাল বের করি শেষে কত থাকবে? 6। আর যখন পার্থক্য করব, বিয়োগ করব, তখন বিয়োগ ফলে শেষে থাকবে 1। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ক্লিয়ার, একদম শর্টকাট বলে দিলাম, বুঝতে পারলে? না বুঝলে দেখো যে 49 জনের মোট বয়স কত, গুণ করে দিলাম, আর সেখান থেকে বাদ দিয়ে দেবো কত? 48 জনের মোট বয়স। তো ওকে না, 48 × 22 হলে তাদের মোট বয়স, মানে গড় ইন্টু নাম্বার ইজ ইকুয়াল টু টোটাল সাম হয়, তাই না, সমষ্টি হয়, তাই না। তো এই কনসেপ্টটা থেকে, তো বাকি আর কোনো মেথড লাগানোরই প্রয়োজন নেই, তাই না। তো এখান থেকে 1 থাকবে এককের স্থানে, বা তোমরা যদি গুণ করো পুরোপুরি, তাহলে তোমাদের অ্যান্সার আসবে কত? ডিফারেন্স কত আসবে? 71 আসবে। ওকে, ক্লিয়ার। তার মানে টিচারের বয়স কত হয়ে যাবে? 71। তো ইউনিট মেথড এবং অপশনকে ইউজ করে তোমরা কিন্তু এই অ্যাপ্রোচটা ইউজ করে কিন্তু তোমরা দ্রুত অঙ্ক করতে পারো। তো এটাকে ইগনোর করবে না, এই ধরনের অপশন অবজার্ভ করা এবং ইউনিট মেথডকে ইউজ করা, এটাকে যদি তোমরা বাড়িতেই মাস্টার করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হলে বেশ ফায়দা হবে, সময় বাঁচাতে পারবে। ওকে, 16 নম্বর কোশ্চেনে বলেছে আমাদের রেশিও প্রপোর্শনের একটাই কোশ্চেন ছিল, সেখানে মানে কোর রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন ছিল। তো এখানে বলেছে যে 7A = 6B = 12C। তো আমি A/B/C বের করতে হবে আমাকে। তো আমরা কীভাবে করব? তো এখানে হচ্ছে ইনভার্স প্রপোর্শনের কনসেপ্ট থাকে, দ্যাট ইজ A/B হচ্ছে আমাদের এখানে 1/7:1/6:1/12। ওকে, এই কথাটার অর্থ মানে যদি কখনো এইভাবে দিয়ে থাকে তাহলে সেভাবে তোমরা ডিরেক্ট কিন্তু এইভাবে লিখতে পারো, তারপরে তোমরা লসাগু করে দিয়ে গুণ করে দেবে, সেটাই করো সাধারণত। আর একটা জিনিস, আচ্ছা এটাকে সলভ করে নিই, তারপরে আমি একটা কনসেপ্ট আমি বলছি। ওকে, তো এখানে আমরা কত দিয়ে গুণ করে দেবো? তো লসাগু তোমরা বের করতে চাও, এখানে যে 7, 6 আর 12, আমি এবার লসাগুর কনসেপ্টটা করে দিই, রিভাইজ করে দিই, যে বড়োটা দিয়ে দিলে তো 12 দিয়ে 12কে যাবে, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে না, তো 7 দিয়ে গুণ করে দেবে, তো মানে 84 দিয়ে গুণ করবে। তো প্রত্যেকটাকে যদি আমি 84 দিয়ে গুণ করি, তো আমার কত হবে, তাই না। তো এখানে 7 × 12 = 84 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে? আমাদের হয়ে যাবে 14, আর এখানে হয়ে যাবে 7 × 12 = 84। ওখানে 1 সেকেন্ড। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? যে 12:14:7, মানে অপশান
টু। ওকে, গ্রেট। আচ্ছা, এবার এই অঙ্কটা যেহেতু এসছে, তো আমি একটা তোমাদের এখানকে রিভাইজ করে দিচ্ছি কনসেপ্ট, যে যদি এইভাবে লেখা থাকতো আমাদের এই অঙ্কটাকে, যদি আমার এইভাবে লেখা থাকতো b/6 আর c/12, তখন কি করতে? তখন ডিরেক্টলি তোমরা বলতে পারতে যে a:b:c = 7:6:12, মানে যার নিচে যেটা ভ্যালু থাকছে সেটাই কিন্তু তার ভ্যালু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যার নিচে যেটা ভ্যালু আছে সেটা কিন্তু তার ভ্যালু না। কে আমি 7 বলতে পারবো না, কে 7 বলতে পারছি না, এর ভ্যালু দেখো কত হচ্ছে 12। তো এটা ইনভার্স মানে ইনভার্স রেশিও আছে, হ্যাঁ না, ব্যস্ত অনুপাত আছে, হ্যাঁ না, ব্যস্ত অনুপাত আছে। তো নোট করে রাখবে। ওকে, ক্লিয়ার? ওকে, তারপরে কোশ্চেনে বলেছে যে সারং এইচডিএফসিতে 4% বার্ষিক সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছে এবং 2 বছর পরে সারং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কথা বিবেচনা করে এবং চক্রবৃদ্ধি সুদ হিসেবে 153 টাকা পায়। সংশ্লিষ্ট সরল সুদ তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে? ওকে ওকে ওকে, মানে একটা টাকা সে রেখেছিল 4% সুদের হারে কোনো এক ব্যক্তি, সারাং। ওকে, সুদের হার কত ছিল? রেট ছিল 44%। ওকে, তো প্রথমে সিম্পল ইন্টারেস্টে যদি মানে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি রাখে, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছে? সেই চক্রবৃদ্ধি সুদ পেয়েছে 153। ওকে, তাহলে বলছে যে সরল সুদ কত পাবে? ওকে, সরল সুদ কত পাবে? তো সিম্পল ইন্টারেস্ট কত হবে? আচ্ছা বলো তো, 4% সুদের হারে যদি আমি সরল সুদ বের করি, 2 বছর বলেছে, আমার টাইম কত বলেছে? 2 বছর। তো 2 বছর, তো 2 বছরের সরল সুদ 8% হয়ে যাবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে? 4%-এর সাকসেসিভ। কেমন করে? 4 + 4 প্লাস, একবারে আমরা লিখতে পারি, কিন্তু আমি ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো 8.16। ওকে, তো আমাদের যে এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা আর্ন করেছে এই সারং নামে ব্যক্তিটি, সে 153 পেয়েছে, তাই না? সুদ যেটা কামিয়েছে সেটা হচ্ছে 153 রুপিস। ওকে, আর এখানে পার্সেন্টেজে যদি দেখি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট আর্ন করেছিল? 8.16। তো 8.16-এর ভ্যালুই আমি বলতে পারি 153। তো আমার সরল সুদের ভ্যালু তাহলে আমাদের কত হবে? সরল সুদ হচ্ছে 8%। হ্যাঁ, তো সরল সুদের ভ্যালু 8%, তো আমরা পেয়ে যাবো 8.16 ইউনিটের ভ্যালু 153, 8.16-এর ভ্যালু 153, তার সরল সুদ হচ্ছে 8%। তো ভ্যালু কত হবে, তাই না? তো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা যদি এখান থেকে করি তাহলে দশমিক তুলে দিলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তো 8 দিয়ে কাটবো, 100, একটা ক্যাট 8, আর কি দুটো 102, আর কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, 3 দিয়ে। আচ্ছা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটবো না, বড় কিছু দিয়ে কাটবো। আচ্ছা 3 দিয়ে কাটি, 3 9 আর 4, আর এখানে কাটছি 3 5 15, 51, 17 দিয়ে কাটলে 17 2 34, 3 17 51, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 150। ওকে, তো একদম সহজ করে কাটাকুটি করলাম, ক্লিয়ার পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, তো একবারে আমরা 17 দিয়েও করতে পারতাম, রাইট? ওকে, তো ক্লিয়ার। তো আমাদের সরল সুদ কত আর্ন করবে সেই ব্যক্তিটি? সেম সুদের হারে 4% হারে 2 বছরে 150 টাকা। ওকে, যেখানে জটিল সুদ আর্ন করছিল কত? আমাদের 153 টাকা। অথবা তোমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারো, ডিরেক্ট ফরম্যাটের সূত্রের মাধ্যমে করতে, CI = CI - SI, মানে সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য = SI × R/200। ওকে, এই কনসেপ্টটা দিয়েও করতে পারো। ওকে, গ্রেট। তো এটা নোট করে রাখতে পারো একদম। 2 বছরের, এটা অনলি কিন্তু 2 ইয়ার্সের ক্ষেত্রে, মানে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে, সেক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু বিকল্প হয় না আর কি। পরে এর একদম সেম শিফট 1-এ ছিল আমাদের এমন একটি কোশ্চেন। তো এখানে আমরা ইজিলি আমরা করতে পারবো, যেখানে 2 হয়ে যাবে ডিফারেন্স, তো 2 দিয়ে 2 কেটে যাবে, তো থাকলো 16। আর এখানে আমাদের কাটলে কত হয়ে যাবে? 7 13 91, তাই না? তো 13 হয়ে যাচ্ছে, এটা আমাদের ব্র্যাকেটে থাকছে। আর এদিকে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? আমাদের হচ্ছে 14, তাই না? তো গুণ হচ্ছে, তো 14 গুণন আমাদের কত হয়ে যাচ্ছে? 29। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হবে? 4 লং 36, মানে শেষে কত হবে? শেষে 6 দিয়ে হবে। তো 6 দিয়ে আমাদের দুটো অপশান আছে, তো প্রথম দুটো অপশান দেখার তো কোনো প্রশ্নই হয় না। তো এখানে তোমরা গুণ করতে পারো, অথবা আমি একটু
একটু ট্রিক করে দিচ্ছি যে তোমরা এইভাবেও কিন্তু ভাবতে পারো গুণগুলোকে, তাই না? 29কে আমি 30 বিয়োগ 1 করে দিলাম, তাহলে 4 তেরং 52, 520 হয়ে যাচ্ছে, আর সেখান থেকে আমাকে 14 বিয়োগ করতে লাগছে, অর্থাৎ 3 14 42 হচ্ছে, 52 কেন লিখলাম, 3 14 42 হচ্ছে। তো 420 থেকে 14 বিয়োগ করলে আমাদের হচ্ছে 406। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হচ্ছে? প্রথম অপশন দুটো তো হবে না, আমরা ইউনিট ডিজিটের মাধ্যমে, যে 4 লং 36। দেখো ইউনিট ডিজিট মানে আমি কী বলতে যাচ্ছি, যে 4 আর 9 গুণ করলে আমাদের অপশন অ্যান্সারের শেষে কত থাকবে? এককের স্থানে কী থাকবে? 6 থাকবে, তাই না? তো সেটাই, তো আমরা প্রথম দুটো অপশন এলিমিনেট হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কত হচ্ছে? অপশন 3। ক্লিয়ার? একদম সেম শিফট 1-এর মতোই একটা অঙ্ক। শিফট 1-এর অঙ্কটা এখানে মনে হয় 54% ছিল, হ্যাঁ। ওকে, যত সম্ভব দেখে নিও একবার, সেম অঙ্ক। তো বলেছে যে অসৎ দোকানদার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করবে। তো গেল, মানে কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না বলছে, কিন্তু কী করছে আসলে? সে ওজনে কম করে দিচ্ছে। কত পার্সেন্ট ওজন কম দিচ্ছে? 26% ওজন কম দিচ্ছে। তার মানে আলটিমেট যদি 100 থেকে আমি 26 কম করি, তার মানে ওর কত টাকা খরচ হচ্ছে? 74। আর আমাদের কাছে কত নিয়ে নিচ্ছে? সে 100 টাকায় নিয়ে নিচ্ছে। 74 টাকা হচ্ছে খরচ, ওজন কম ইউজ করার জন্যে ওর খরচ হচ্ছে 74 টাকা, কিন্তু মানে 100 থেকে 26 কমিয়ে দিলে আর কি, 100 থেকে 26 কমিয়ে দিলে ওর খরচ হচ্ছে 74 টাকা, আর আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে 100 টাকা। তো প্রফিট করছে কত? সেই 26 টাকাই প্রফিট করছে। কত টাকাতে? 74 টাকাতে। 74 টাকাতে 26 টাকা প্রফিট করছে, তাই না? তো 37 দুগুণ 74, আর এখানে হচ্ছে 13, আর ওইটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 100 দিয়ে গুণ করে দেবো। তো আমাদের 1300/37 হয়ে যাবে, তাই না? তো এবার এখানে অনেকেই ভয় পাও যে এইরকম ভগ্নাংশে আবার ভাগ করতে লাগবে, তারপরে অ্যান্সার আসবে, তো কিভাবে করবো স্যার? দেখো ইজি, আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো, যে তোমরা এখানে ইউনিট ডিজিটের কনসেপ্ট ইউজ করো, যে 4 আর 7 গুণ করলে কত হচ্ছে? 28, 28-এর সঙ্গে 5 যোগ করলে 3 আসবে এককের স্থানে, তো এটা হচ্ছে না। তারপরে 6 আর 7 গুণ করলে হচ্ছে 42, 42-এর সঙ্গে 6 গুণ করলে এককের স্থানে কত থাকবে? 8, এটাও হবে না। 7 আর 9 গুণ করলে কত হচ্ছে? 49, মানে 9 থাকছে, আর 0 থাকছে শেষে, যোগ করলে 9 আসবে, এটাও হবে না। তার অ্যান্সার কোনটি হয়ে গেল? 35 পূর্ণ 5/7। দেখো 5 7 35, 35-এর সাথে আবার 5 যোগ করো, তো মানে 0, শেষে 0 থাকছে। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। অথবা তোমরা কী করতে পারো, 35 গুণন 37 যোগ 5 যদি যোগ করো, কিন্তু আর কতই পাবে? 1300ই পাবে, হ্যাঁ, 1300/37ই পাবে। ওকে, ক্লিয়ার? ওকে, গ্রেট। তো আমাদের লাস্ট অঙ্ক আজকের, দেখো সেম অঙ্ক, শিফট 1-এ ছিল, একদম ডাটাগুলো একই দিয়েছে, শুধু এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়েছে। ক্লিয়ার? তো এই জন্য তোমাদের পিওইকিউ অ্যানালিসিস দেখা খুবই জরুরি, হ্যাঁ। এইগুলো থেকে এই টাইপ রিপিট হয়, আর যখন পরীক্ষা হবে সেখানেও কিন্তু তোমরা চেষ্টা করবে যে সমস্ত শিফটগুলো হয়ে যাচ্ছে তাই সেই কোশ্চেনগুলোর উপর একটু নজর রাখতে। ওকে, তো আমি বলেছিলাম যে এখানে বিনিয়োগ করেছিল, অমিত বিনিয়োগ করেছিল কত? 5400 টাকা, আর গোপাল বিনিয়োগ করেছে কত? 9400 টাকা, মানে 9400 টাকা। বিনিয়োগের কারণে করে বার্ষিক সরল সুদের হারে যদি 4 বছর শেষে গোপাল অমিতের চেয়ে বেশি পায়, হ্যাঁ, গোপাল অমিতের চেয়ে অবশ্যই বেশি পাবে। কেন বেশি পাবে? কারণ হচ্ছে এর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বেশি, তাই না? তো ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কত বেশি? 4000 টাকা বেশি, তাই না? আর এই 4000 টাকাই 4 বছরে ওকে এত টাকা বেশি সুদ দেবে। তো 4000 টাকা এই যে বেশি অ্যামাউন্টটা ইনভেস্ট করেছিল গোপাল, তো সেখানে ও কত 4000 টাকার কারণে কত টাকা বেশি সুদ পাচ্ছে? 480 টাকা, মানে শতাংশে যদি আমি কনভার্ট করি, তো 4 বছরে কত টাকা সুদ পাচ্ছিল? কত পার্সেন্ট সুদ পাচ্ছিল? 12%। কিন্তু 12% কি 1 বছরে পেয়েছে? না, 12% পেয়েছে সে 4 বছরে, মানে 4 ইয়ারে সে ইন্টারেস্ট আর্ন করছে 12%, দ্যাট ইজ পার ইয়ার কত আর্ন করছে? 3%। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 3%। ক্লিয়ার? একদম। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন 2। হোপ তোমাদের ভালো লেগেছে। তো এই ধরনের আরও আমাদের এই সিরিজটা কন্টিনিউ করতে তোমরা ভালো লেগে থাকলে আমি কন্টিনিউ করবো, তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। ওকে, অবশ্যই কন্টিনিউ করবো শেষ অবধি। তো চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। ওকে, তো do subscribe, like, share and comment. Okay, thanks for watching. Stay connected with Math Easy Fight. Thanks for watching. Bye bye.